যারা ক্রিকেট জিম্বাবুয়েকে হারিয়েছে এবং নতুন রেকর্ড সৃষ্টি করেছে তাদেরকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মিস্টার মার্ক রুটের আমন্ত্রণে আমি গত 3রা থেকে 5ই নভেম্বর নেদারল্যান্ডস সফর করি। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী সহ প্রতিনিধি দল আমার সফরসঙ্গী ছিলেন। তাছাড়া আমাদের সঙ্গে ব্যবসায়ীরাও ছিলেন। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং বন্ধুত্বপূর্ণ এবং আপনারা জানেন যে 1972 সালে 11 ফেব্রুয়ারি নেদারল্যান্ডস বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ইউরোপ দেশের মধ্যে নেদারল্যান্ড একটা প্রথম আমাদের স্বীকৃতি দেয়। আর তাছাড়া স্বাধীনতার পর থেকে আমাদের পানি সম্পদ ব্যবস্থাপনা এবং অন্যান্য আর্থসামাজিক উন্নয়নে সবসময় তাদের সহযোগিতা আমরা পেয়েছি। নেদারল্যান্ডের সাথে আমাদের যে যে একটা মিল রয়ে গেছে, যে বদ্বীপ রাষ্ট্র, বাংলাদেশও বদ্বীপ, নেদারল্যান্ডও একটা বদ্বীপ। কাজে আমাদের ইতিমধ্যে আমরা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 সাল পর্যন্ত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, চর উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বর্তমানে নিবিড় সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সফরকালে আমি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মিস্টার মার্ক রুটের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হই এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করি। এই আলোচনার প্রেক্ষিতে আমরা নিম্ন বর্ণিত বিষয়গুলোতে ঐক্যমতে উপনীত হই। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 সঠিকভাবে প্রণয়ন বাস্তবায়নের ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও গভীর ও জোরদার ও বিস্তৃত করা। নেদারল্যান্ডস বদ্বীপ ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে অগ্রসমান দেশ। বদ্বীপ রাষ্ট্র হিসেবে পানি সম্পদ ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের কর্মপদ্ধতি বাংলাদেশের জন্য সমানভাবে ব্যবহার উপযোগী হবে বলে আমি মনে করি। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100-এর অধীনে বদ্বীপ ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদে সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব প্রদান আমরা করেছি। এক্ষেত্রে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও উদ্ভাবনী কৌশল বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োগ করা যেতে পারে, যা বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সাথে খাপ খাইয়ে আমাদের এই বদ্বীপকে নিরাপদ ও উৎপাদনশীল রাখার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। 2. পানি সম্পদ ব্যবস্থাপনা সমুদ্র নদী থেকে ভূমি সংযোজন ও পুনরুদ্ধার, ভূমি সংরক্ষণ, কৃষি ব্যবস্থাপনার বিষয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা সম্প্রসারিত করা। নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের জন্য একটি ডেল্টা কমিশন এবং প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য একটি ডেল্টা ফান্ড গঠনের বিষয়টি আমি বিবেচনা করছি। এ কমিশন পানি সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্র নদী থেকে ভূমি সংযোজন, পুনরুদ্ধার, ভূমি সংস্করণ, কৃষি ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করবে। 3. দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়ন করা। এক্ষেত্রে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে টেকসই শিল্পে পরিণত করতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেন। এ বিষয়ে তাদের চলমান সহযোগিতা আরও জোরদার করার কর্মসূচি নিয়েও আলোচনা হয়। তিনি আমার সাথে একমত হন যে শুধু সরকার ও পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিকরাই বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কাজ করলে যথেষ্ট হবে না, অধিকন্তু এ বিষয়ে যথাযথ ন্যায্য মূল্য নিশ্চিত করতে একটি দায়িত্বশীল গ্লোবাল সাপ্লাই চেইন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে নেদারল্যান্ডসের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী রুট। 4. বদ্বীপ অঞ্চলে বৈরী পরিবেশে কৃষিক্ষেত্রে সফল নেদারল্যান্ডসের বিদ্যমান উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনী কৌশল বাংলাদেশে প্রয়োগ করে 16 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা আরও জোরদার করা। আয়তনের দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক ক্ষুদ্র, 3.5 ভাগের চেয়েও ক্ষুদ্র হওয়া সত্ত্বেও কৃষিপণ্য রপ্তানিতে নেদারল্যান্ডস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তাই কৃষিক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়টি দুই দেশের মধ্যে সহযোগিতার অন্যতম ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়াও খাদ্য নিরাপত্তার মান বৃদ্ধির লক্ষ্যে আমি দুগ্ধ, হাঁস মুরগি, স্বাদু পানি, মাছ উৎপাদন, প্রক্রিয়াকরণ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে
অনুরোধ করি। উল্লেখ্য, আমি নেদারল্যান্ডসে কৃষি খামার, গ্রিন হাউস ও কৃষি পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেছি। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা, বাংলাদেশের জুনিয়র কূটনীতিকদের প্রশিক্ষণ, বস্ত্রশিল্প এবং ফ্যাশন ডিজাইনিং সংক্রান্ত 4টি সমঝোতা স্মারক, মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং ও আগ্রহপত্র, লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়। এগুলো হলো: 1. বাংলাদেশ ও নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশনস বিষয়ক সমঝোতা স্মারক, Memorandum of Understanding on Political Consultations between the Ministry of Foreign Affairs of the Kingdom of the Netherlands and the Ministry of Foreign Affairs of the People's Republic of Bangladesh. বাংলাদেশের জুনিয়র কূটনীতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা বিষয়ক আগ্রহপত্র। 3. বাংলাদেশের বিজেএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সঙ্গে নেদারল্যান্ডসের স্যাক্সন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে সমঝোতা স্মারক। 4. বাংলাদেশের বিজেএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সঙ্গে নেদারল্যান্ডসের স্যাক্সন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এর মধ্যে সমঝোতা স্মারক। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আমি নেদারল্যান্ডসের মহামান্য রানীর রাজকীয় বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করি। সে সময় নেদারল্যান্ডসের রাজাও সেখানে উপস্থিত ছিলেন। সফরকালে নেদারল্যান্ডসের রানী অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বাংলাদেশের জনগণের অনগ্রসর অংশের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আশ্রয়ন, দুস্থ মাতা, বিধবা, শারীরিক অক্ষম, বৃদ্ধদের জন্য ভাতা, খাদ্য সাহায্য ইত্যাদি পদক্ষেপের জন্য বাংলাদেশের বিশেষ করে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিবের ইনক্লুসিভ ফাইন্যান্স ফর ডেভেলপমেন্ট বিষয়ে বিশেষ দূত হিসেবে রানী ম্যাক্সিমা এই মাসের মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন। নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী মিস লিলিয়ান পোলোম্যান এবং অবকাঠামো পরিবেশ বিষয়ক মন্ত্রী মিস মেলাইনি শোলস আমার সাথে সাক্ষাৎ করেন। মিস পোলোম্যান বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও অধিকতর মূল্য সংযোজনের মাধ্যমে হায়ার ভ্যালু চেইনের উন্নীতকরণে নেদারল্যান্ডসের অধিকতর সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। অবকাঠামো পরিবেশ বিষয়ক মন্ত্রী মিস শুলস বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নেদারল্যান্ডসের সহযোগিতা আরও বৃদ্ধি ও নিবিড় করা সহ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেন। আমি নেদারল্যান্ডস সরকার কর্তৃক আয়োজিত বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর নেদারল্যান্ডস ডেল্টা প্ল্যানের তুলনামূলক আলোচনা সহ বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ তুলে ধরে উপস্থাপনা আলোচনা অনুষ্ঠানেও অংশগ্রহণ করি। এর মাধ্যমে তাদের ডেল্টা প্ল্যানের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন ও বাস্তবায়ন আরও কার্যকর করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমি নেদারল্যান্ডসের রটারডামে নদী ও সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধার ও সংযোজনের মাধ্যমে স্থাপিত এপিএমটি সমুদ্র বন্দর পরিদর্শন করি। এই সফর উপলক্ষে নেদারল্যান্ডসের 40 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্প মালিকগণ এবং বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য আয়োজিত ট্রান্সফর্মিং বাংলাদেশ পার্টনারশিপ ফর ইকোনমিক অপরচুনিটিস শীর্ষক একটি সেমিনারে যোগদান করি। সেমিনারে আমি সহ বাংলাদেশের ও নেদারল্যান্ডসের বক্তারা বাংলাদেশকে ব্যবসা বিনিয়োগের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেছেন। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ কৃষি, শিল্প, অবকাঠামো, পানি সম্পদ এই 4টি খাতকে বাংলাদেশের বিনিয়োগের জন্য আকর্ষণীয় হিসেবে চিহ্নিত করেন। এর পাশাপাশি সেমিনারে নেদারল্যান্ডসের ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশে তাদের দীর্ঘদিনের ব্যবসা ও বিনিয়োগের অভিজ্ঞতা থেকে বাংলাদেশে বর্তমান ইতিবাচক ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে বলে উল্লেখ করেন। তারা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগকে লাভজনক বললেও তাদের মতামত প্রদান করেন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক ক্ষেত্রে অর্জন সহ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নেও বাংলাদেশের একই ধরনের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের সাথে একযোগে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন। এই সফরকালে নেদারল্যান্ডসের ইউরোপের বিভিন্ন দেশ হতে আগত প্রবাসী বাঙালিদের আয়োজিত একটি সম্বর্ধনা অনুষ্ঠানে আমি
যোগদান করি। সামগ্রিকভাবে এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দান করেছে এবং বিশ্ব অঙ্গনে, বিশেষ করে ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে বলে আমি বিশ্বাস করি। এই সফরের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত, দৃশ্যমান ও সুসংহত হয়েছে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সে সাথে আপনারা জানেন যে আমরা যে একটা ইনস্টিটিউট করেছি, যে মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, যেটা আমি শুরু করেছিলাম যখন আমার প্রথমবার আমি সরকারে আসি। এটা নির্মাণ কাজ শুরু করি যখন 21শে ফেব্রুয়ারি জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। তখনই আমরা একটা সিদ্ধান্ত নিই যে মাতৃভাষা নিয়ে গবেষণার জন্য আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলব। এবং তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন কফি আনান, তিনি এসেছিলেন। তার উপস্থিতিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, নির্মাণ কাজ শুরু করি। আমাদের দুর্ভাগ্য, যথারীতি বিএনপি জামাত জোট 2001-এ ক্ষমতা আসে, ওটা নির্মাণ কাজ বন্ধ করে ফেলে রেখে দেয়। আমার সৌভাগ্য হলো যে আমি পুনরায় 2008-এর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার আসার পর সেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ কাজ শুরু করি এবং সম্পন্ন করি। সেটা আমরা যেভাবে প্রতিষ্ঠাতা চালু করেছি, আপনারা জানেন যে ইউনেস্কো সেটাকে স্বীকৃতি দিয়েছে এবং এটাকে গ্রেড 2-তে তুলে নিয়ে আসছে। গ্রেড 2-এ তুলে আসার ফলে যে কাজটা হবে, যে জাতিসংঘের একটা প্রতিষ্ঠান হিসেবে এখন এটা স্বীকৃতি এবং এর কার্যক্রম আমরা আরও ব্যাপকভাবে করতে পারবো। যে সারা বিশ্বে যত মাতৃভাষা আছে সেগুলি সংরক্ষণ করা, সেগুলির উপরে গবেষণা করা ইত্যাদি আমরা এই ইনস্টিটিউটে করতে পারবো। যেটাও আমাদের জন্য একটা বিরাট অর্জন, যে এটা সর্বসম্মতিক্রমে তাদের প্যারিসে এটা সর্বসম্মতিক্রমে বাংলাদেশের এই ইনস্টিটিউটকে সমর্থন দিয়ে গ্রেড 2-তে নিয়ে এসেছে। এটা আমি মনে করি একটা বড় অর্জন। সবাইকে ধন্যবাদ। এখন প্রশ্নপালা। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। যেই বাংলাদেশ পেছন দিকে হাঁটছিল, সেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য আপনি পরিকল্পনা দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন। 2021 সাল এবং 2041 সালের রূপকল্পের কথা বলছি। একই সাথে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 যে পরিকল্পনার কথা বলেছেন, এটাও বাংলাদেশকে নিরাপদ করবে বলে আমরা বিশ্বাস করি। এই পরিকল্পনাটি কবে নাগাদ প্রণয়ন সম্পন্ন হবে এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে? এবং এর সাথে আপনি যখন এই পরিকল্পনা নিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের মর্যাদাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আমরা বাংলাদেশ অনিরাপদ স্থান বলে সতর্কবাণী শুনছি এবং বাংলাদেশের অভ্যন্তরে কিছু ঘটনা ঘটতে দেখছি। এই ঘটনাগুলোর কারণে বাংলাদেশের মানুষ হয়তো অনিরাপদ মনে করছে না, কিন্তু উদ্বেগ মানুষের মনে আছে। এই উদ্বেগ কাটানোর জন্য কি করছেন? শেষ অংশ, যে বাংলাদেশের বাইরে যারা লবিং ফার্ম নিয়োগ করছেন, এদের যেমন আমরা তথ্য জানছি, বাংলাদেশের ভেতরে কিছু অর্থলগ্নি সংস্থা তাদের উৎসমুখ দিয়ে সহযোগিতা করছে কিনা এই ধরনের জঙ্গি প্রসারে, এদের উৎসমুখ বন্ধ করার জন্য আপনার সরকার কি করছে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ডেল্টা প্ল্যানটা কিন্তু অনেক আগে আমরা গ্রহণ করেছি এবং এটার কিন্তু মোটামুটি একটা প্রণয়নের কাজ আমরা করে যাচ্ছি। তবে একটা চাক্ষুষ দেখে একটা অভিজ্ঞতা অর্জন করা, এটাও কিন্তু বড় কথা। আর তাছাড়া আমাদের যদিও দুটি আমরা বদ্বীপ অঞ্চল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের নদীমাতৃক দেশ। ওদের মাত্র 4টা বড় নদী, আর আমাদের প্রায় 350 বড় নদী এবং সর্বসাকুল্যে আমাদের যতগুলি শাখা নদী টদী সব মিলে প্রায় 1200 নদী আমাদের আছে। কাজে আমাদের আরও ভালো সুযোগ আছে যে এই সমস্ত নদীগুলি ড্রেজিং করা এবং সেখান থেকে ভূমি উত্তোলন করা, এবং সেইভাবে আমরা করতে পারি। তো তাদের সাথে আমাদের মিলও আছে, আর কিন্তু আমাদের সম্ভাবনা আরও বেশি আমি মনে করি। সেজন্য আমরা প্ল্যানটা তৈরি করছি, কিন্তু সেই সাথে সাথে আরও ব্যাপকভাবে করব। আর একটা কথা মনে রাখতে হবে যে আমাদের একটা নদী গবেষণা ইনস্টিটিউটও আছে ফরিদপুরে। আমি এ ব্যাপারেও, অবশ্যই এটা এখানে আসিনি, আমি এ ব্যাপারেও তাদের সঙ্গে আলোচনা করেছি এবং নদী গবেষণা ইনস্টিটিউটকে আর একটু আধুনিক করে গড়ে তোলা, এবং শুধু নদী গবেষণা না, নদীর সাথে সমুদ্র, কারণ আমরা যে বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি সেখানেও আমাদের কাজে লাগাতে হবে এবং সেখান থেকে আমরা প্রচুর ভূমি উত্তোলন করতে পারি, সে সুযোগও আমাদের আছে।
কাজে নদী গবেষণার সাথে সাথে আবার আমরা আমাদের সমুদ্র গবেষণা ইনস্টিটিউটও কিন্তু আমি ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি, সেটা কক্সবাজার, এবং এটার সাথে সাথে ওখানে আমরা একটা সি অ্যাকোয়ারিয়ামও করতে চাই, কারণ সমুদ্রের ভিতরে যে সম্পদ সেগুলি সম্পর্কে গবেষণা করতে গেলে সি অ্যাকোয়ারিয়ামেরও আমাদের প্রয়োজন আছে, সেটা আমরা করব, এটা আমার পরিকল্পনা রয়েছে। কাজে আমাদের পরিকল্পনা কিন্তু অনেক বিস্তৃত ও বহুমুখী। কাজে এটা কবে শুরু হবে, কবে শেষ হবে, এটা শেষ হবার না, এটা চলতে থাকবে, এটা চলমান থাকবে। প্রকৃতিও কিন্তু পরিবর্তন হয়, প্রকৃতি পরিবর্তনের সাথে সাথেও কিন্তু এটা আমাদের চলমান থাকবে, কিন্তু এটা কার্যকর করা, বাস্তবায়ন করা, সে কাজ কিন্তু আমরা ইতিমধ্যে আমরা কিছু কাজ নিয়েছি এবং সামনে আরও কাজ আমরা নেব, এবং এ ব্যাপারে নেদারল্যান্ড আমাদেরকে সর্বতভাবে তাদের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবে, সেটা তারা আশ্বাস দিয়েছেন। এখানে একটু স্মরণ করতে চাই, আমি ৭৫ সালে যখন জার্মানিতে যাই, খুব স্বাভাবিকভাবে ইউরোপে গেলে ইউরোপিয়ান দেশগুলি দেখতে যাওয়া এটা তো খুবই স্বাভাবিক। সেই সময় আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে নেদারল্যান্ড কিভাবে এই যে তাদের সমুদ্র থেকে ভূমি উত্তোলন করে তাদের স্থল সীমানা বৃদ্ধি করছে, সেটা যেন আমি দেখে আসি। আমার দুর্ভাগ্য, আমি গিয়েছিলাম সেখানে, আমরা কিছু দেখেছিলাম তখন, ওই দিন ১৩ তারিখে বোধহয় আব্বার সাথে ফোনে কথা হয়েছিল, আমি বলেছি, এবং আরও এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা বা আমাদের কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে ওনাকে আমি জানিয়েছিলাম, কিন্তু বিস্তারিত আর ফিরে এসে এটা নিয়ে যে কথা বলবো, আলোচনা, সে সৌভাগ্য আর আমার হয়নি। তার ২ দিন পরে ১৫ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এবারে আমি যখন গেলাম আরও গভীরভাবে সেটা দেখার একটা সুযোগ আমার হলো। কাজে এটা আপনারা বুঝতে পারেন যে আমার একটা নিজের মানে এখানে একটা সেন্টিমেন্টও রয়েছে, যে এই দেশটাকে গড়ে তোলার জন্য জাতির পিতার যে দূরদর্শিতা এবং চিন্তা ভাবনা এবং বিশ্বের যেখানে যেখানে যে অভিজ্ঞতা, সেগুলি নিয়ে এসে বাংলাদেশকে সমৃদ্ধশালী করা, এটা ওনার সবসময় একটা চিন্তা ছিল। কাজে আমরা ওনার সেই ধ্যান ধারণা, চিন্তা, পরিকল্পনা মাথায় রেখেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করি। যে কথাটা আপনি দ্বিতীয়বার এসে বলেছেন যে অনিরাপদ বাংলাদেশ, আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনা ঘটছে। বাংলাদেশকে কোনো মতে অনিরাপদ ঘোষণা করা, বাংলাদেশে ওই আইএস আছে, জঙ্গি আছে, এই ধরনের একটা মানে স্বীকার করানো, আর এটা যদি স্বীকার করানো যায় তাহলে বাংলাদেশের উপরে হামলে পড়তে পারে, সেই ধরনের একটা মানে পরিকল্পনা কিন্তু অনেকেরই আছে। এই ব্যাপারে আমি সত্যি কথা বলতে কি, আমি বাংলাদেশের জনগণকে এই ব্যাপারে আমি একটু আহ্বান করব যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে থাকতে চাই। একসময় এখানে জঙ্গির উত্থান হয়েছিল, আমরা কিন্তু কঠোর হস্তে তা দমন করেছি এবং সেখানে জনগণের সাহায্য আমরা পেয়েছি। আবার বাংলাদেশে যেমন আমাদের সরকার উৎখাতের নাম করে এখানে যে জ্বালাও পোড়াও, মানুষ খুন করা, নানা কর্মকাণ্ড, সেই 2013 থেকে 2014 5ই জানুয়ারি নির্বাচন ঠেকানো, এরপর 2015 সালে 3টা মাস যেভাবে মানুষকে খুন করা, হত্যা করা, প্রকাশ্যে মানে মলটভ ককটেল মেরে, আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা, এইসব করার পরেও যখন দেখেছে যে না কিছু করা যাচ্ছে না, স্বাভাবিকভাবে একটা শ্রেণী নেমে পড়েছে গুপ্ত হত্যায়। এই বিভিন্ন গুপ্ত হত্যার মধ্য দিয়ে একটা অস্থিতিশীলতা নিয়ে আসা। এখানে আমার প্রশ্ন যে বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে তাহলে আমাদের অবস্থাটা কি হবে, সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? আজকে সিরিয়াতে কি হচ্ছে, ইজিপ্টে কি হয়েছে, আপনার ইরাকে কি হয়েছে, বা আফগানিস্তানের ঘটনা চিন্তা করেন, পাকিস্তানের ঘটনায় চিন্তা করেন, এই সব জায়গায় যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, ঠিক বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে আসার একটা ষড়যন্ত্র, এটা তো আন্তর্জাতিকভাবেও যেমন আছে, অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের দেশের কিছু মানুষ এর সাথে সম্পৃক্ত। এ ব্যাপারে যদি আমরা জাতি হিসেবে সচেতনতা অর্জন না করি তাহলে এদেশের সর্বনাশ হবে।
কিন্তু আমরা তো ওই ধরনের পাকিস্তান আফগানিস্তানের মতন পরিবেশ বাংলাদেশের সৃষ্টি হোক, বা ওই ইরাক বা অন্যান্য সিরিয়া বা লিবিয়া এইসব জায়গার মতো অবস্থা সৃষ্টি হোক, এটা আমাদের কাছে কাম্য না। দ্বিতীয় কথা হচ্ছে, মুসলমান হয়ে মুসলমানদের কেন মারবে? শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহর উপরে কি ভরসা নাই? আজকে জুম্মা নামাজের সময় মসজিদে বোমা হামলা করে মুসলমানদের হত্যা করা, বা একজন মুসলমান আরেকজনকে মুসলমানকে হত্যা করছে, এবং আজকে যদি আমি বিশ্বের দিকে তাকাই দেখব মুসলমানই মুসলমানকে হত্যা করছে, কিন্তু খেলছেটা কি? সুতোটা কাদের হাতে? তাদের হাতে ক্রীড়ানক কেন হচ্ছে? কেন মানে এদের সচেতনতা আসবে না? তাদের হাতে কেন ক্রীড়ানক হবে? কাজে এই বিষয়গুলি বাংলাদেশের মানুষকে আরও সচেতন হতে হবে, যা আমরা চাই না আমাদের এই ভূখণ্ড কেউ ব্যবহার করুক বা এখানে কোনো রকমের একটা ঘটনা ঘটুক। প্রচণ্ড চাপ, আপনারা জানেন যে আমরা কেন স্বীকার করি না। আমার কথা স্পষ্ট যে আমরা তো দেখতে পাচ্ছি কারা করছে। বাংলাদেশ আমাদের এখানে মানে আমাদের যে সমাজ, একে অপরকে খুব অচেনা কেউ না। কাজে যেই করছে, যেই ধরা পড়ছে, তাদেরকে আমরা দেখছি একটা বিশেষ দলের সদস্য। হয়তো ছাত্র জীবনে তারা ওই শিবির করেছে অথবা বিএনপি করেছে, তারাই এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, তারাই এক একটা ঘটনা ঘটাচ্ছে। এর বাইরে তো আমরা দেখছি না। কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে এটা তো একটা পরিকল্পনা, যে আগুন দিয়ে প্রকাশ্যে জ্বালা পোড়া করে যখন কিছু করা গেল না, এখন গুপ্ত হত্যা করতে হবে। আর সেই গুপ্ত হত্যায় বিদেশিদের হত্যা করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হবে। আমাদের দেশের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। আমরা যখন এইভাবে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ আজকে 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। অন্তত হাহাকার নাই খাবারের জন্য। আগে যখন মিটিং করতে চাম, মানুষের কাছে মিশতাম, আগে বলতো পেটে ভাত চাই, এখন বলে বিদ্যুৎ চাই। তারপরে বিদ্যুৎ চাই মানে কি? বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা তারা অর্জন করেছে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বিতা অর্জন করছে। যখন মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, যখন মানুষের জীবনমান উন্নত হচ্ছে, যখন মানুষ শিক্ষা গ্রহণ করছে, আজকে আমার স্কুলের ছেলে মেয়েরা বেশি যাচ্ছে। কাজে আমরা যখন এইভাবে এগিয়ে যাচ্ছি, তখন বাংলাদেশকে একটা অনিরাপদ বলে একটা আওয়াজ তোলার চেষ্টা। আমি আজকে আপনাদের মাধ্যমে এইটুকুই চাইব যে অন্তত আপনারাও গণসচেতনতা সৃষ্টির জন্য সাহায্য করেন, এবং দেশবাসীকেও আমি এটা বলবো যে এই যে বাংলাদেশকে অনিরাপদ, বাংলাদেশ জঙ্গি সন্ত্রাস এসব যারা করতে চাচ্ছে, এগুলি তো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হচ্ছে। আমাদের দেশের মানুষ তো এ ধরনের না। আমাদের দেশের মানুষ কিন্তু এরকম না। আমাদের মধ্যে একটা সবসময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। আজকে ইমামবাড়ায় যে বোমা হামলা হলো, দেখা গেল সেখানে যে মারা গেল সেও সুন্নি, যারা আহত তারাও সুন্নি। কিন্তু সেখানে একটা চেষ্টা ছিল যেটা একটা শিয়া সুন্নি গোলমাল দেখানোর। বাংলাদেশে কিন্তু সেই গোলমাল কখনো হয় না, হবে না। কাজেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব সময় এরকম একটা প্রচেষ্টা। এবং আরেকটা প্রশ্ন হতো যে আপনি যে বলছেন যে অর্থ, অবশ্যই আমরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন এবং খুঁজে বের করার চেষ্টা করছি কারা অর্থায়ন করছে, এবং কিছুটা আমাদের কাছে এটা পরিষ্কার, কিছু তথ্য আমরা পাচ্ছি। অর্থায়ন মূলত একটা দল করছে, আর মাঠে এই খুন খারাপির কাজ আর একটা দল করছে, এটা একেবারে স্পষ্ট। এবং এর বেশ কিছু তথ্য আছে, সেটা আরও আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ ডিজিটাল করেছি, ডিজিটালের শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। কারণ এত বেশি আমরা সেই 3G থেকে 4Gতে চলে গেছি, ইন্টারনেট এখন সেখানে ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে এই জঙ্গিরা তাদের কার্যক্রম চালাচ্ছে। সেটা নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে যে এটা আমরা দেখব যে এটা যদি খুব বেশি করে, তো হয়তো একটা সময়ের জন্য, কিছুদিনের জন্য অন্তত এটা আমরা বন্ধ করে দিয়ে এই লিঙ্কগুলি যাতে ধরা যায় সেগুলি চালু রেখে সেখান থেকে আমরা চেষ্টা করব এগুলি ধরতে, যাতে এই অর্থায়নটা আর এই নির্দেশনাটা এটার জন্য না করতে পারে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় আপা,
আমি শাবান মাহমুদ, ডেপুটি চিফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে কাজ করি। আপনাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যে নেদারল্যান্ড সফরের ভেতর দিয়ে আপনি বাংলাদেশের জন্য এবং সরকারের জন্য অনেক অর্জন বয়ে এনেছেন। পাশাপাশি একসময় আপনার সফরসঙ্গীর তালিকায় আমাদের ঢাকায় কর্মরত সাংবাদিকরাই যাওয়ার সুযোগ পেত। এখন প্রান্তিক জনপদ থেকে মফস্বলের সাংবাদিকরাও আপনার সফরসঙ্গী হচ্ছেন এবং অনেক উন্নত রাষ্ট্রে তারা যাওয়ার সুযোগ পাচ্ছে। এজন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, সম্প্রতি দুজন বিদেশি নাগরিক হত্যা সহ ব্লগারদের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চলছে এবং সারা দেশকে অস্থির করার একটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, কিন্তু যখনই এসব হত্যাকাণ্ড ঘটছে আপনার সরকারের পক্ষ থেকে, আপনার মন্ত্রীদের পক্ষ থেকে, এমনকি দলের শীর্ষ পর্যায় থেকে কোনো তদন্ত ছাড়াই বলা হচ্ছে যে এটি বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা অ্যাজ এ প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট অব দ্য রুলিং পার্টি, আপনি কি মনে করেন এটি আসলেই বিচ্ছিন্ন ঘটনা, না রাজনৈতিক সংকট, না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি? এবং এভাবে যদি বিচ্ছিন্ন ঘটনা একের পর এক চলতেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে আপনার সরকার আস্থার সংকটে পড়তে পারে কি না? এখানে আমার একটা প্রশ্ন আছে। আমেরিকায় আমার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট নজরুল, তাকে কিন্তু হত্যা করা হয়েছে রাস্তার উপর, নিউ ইয়র্ক শহরে। কানেকটিকাটে আমার আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি এবং পরবর্তী ইউএস আওয়ামী লীগে তাকে আমি জয়েন্ট সেক্রেটারি করে নিয়ে এসেছিলাম, কানেকটিকাটে সে সেক্রেটারি ছিল। তাকেও কিন্তু এই নিউ ইয়র্ক শহরেই হত্যা করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা ফ্লোরিডায়, তাকে প্রায় মাত্র কয়েকদিন আগে, খুব বেশি দূরে না, সেখানে তাকে হত্যা করে হয়েছে। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, এই প্রশ্নটা আপনি আমেরিকানদের জিজ্ঞেস করতে পারবেন বা আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন যে এটা কি ঘটনা, কেন বাংলাদেশের নাগরিক আমেরিকার শহরে হত্যা হলো, তো এই ঘটনাটাকে কিভাবে দেখবে? কথাটা হচ্ছে যে এই ঘটনাটা, হ্যাঁ, যে বিচ্ছিন্ন ঘটনা যদি কেউ বলে থাকে, তা আপনি তাকে কিভাবে বলবেন? তাহলে যারা বাংলাদেশকে অপবাদ দিতে চাচ্ছে, বাংলাদেশ নিরাপদ নয়, তাদের সুরে সুর মিলে বলে বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে চান? আমার কিন্তু সেটাই প্রশ্ন। এই ঘটনাগুলি তো পরিকল্পিতভাবে ঘটানোই হচ্ছে এবং সামনে তাদের বহু পরিকল্পনা আছে। তারা আরও বেশি দূর যেতে চায় শুধু একটা উদ্দেশ্য নিয়ে, যে বাংলাদেশ অনিরাপদ, বাংলাদেশে যেন কোনোভাবে প্রবেশ করতে পারে, আফগানিস্তান পাকিস্তানের মতো যখন তখন যেন হামলা করতে পারে, সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে চায়। তারপর কি সেই পরিবেশটা সৃষ্টি করতে দিতে চান? আমি জানি আমার কথাগুলো খুবই বেশি স্পষ্ট, এত স্পষ্ট কেউ কোনো সরকার প্রধান কখনো বলবে না, কিন্তু আমার দেশকে আমি ভালোবাসি। আর আমি বাবা মা ভাই বোন সব হারিয়েছি, তারপরে আমি এদেশে রাজনীতি করছি, অনেক বাধা অতিক্রম করে। এই জন্য কাউকে পরোয়া করা বা ভয় করা আমি করি না। সেই জন্য আমি কথা বলতে পারছি যে এই ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দেবো কি না। কাজে আপনারা যারা পত্রপত্রিকায় লেখেন বা ঘটনাগুলি আনেন, সেখানে আপনাদেরও সতর্ক থাকা উচিত এ ব্যাপারে। আর আমি আপনাদের কাছে, আপনারা সাংবাদিক, অনেক তথ্য আপনারা জোগাড় করতে পারেন, তা আপনারা দয়া করে একটু জোগাড় করেন না, যে যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে তাদের খুঁজে দিতে আমাদের একটু সহযোগিতা করেন, তাদের খুঁজে দিতে সহযোগিতা করেন। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এর অর্থায়ন কে করেছে, কোত্থেকে অর্থ এসছে, কে হত্যা করেছে, কি করেছে। হাড়ির ভাত একটা টিপলে যেমন বোঝা যায় যে সব ভাতই সিদ্ধ হয়েছে, তেমনি একটা ঘটনায় যদি আমি লিঙ্ক পাই বা তথ্য পাই, সেখান থেকে তো ধরে নিতে পারি যে ঘটনাগুলি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো। এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলবে না তো কী বলবে? আর 16 কোটি মানুষের দেশ, 54,000 বর্গ মাইলে বাস করে, 1 মাইলের মধ্যে 800 থেকে 1200 মানুষের বসবাস। সেখানে এরকম ঘটাটা খুব যে অস্বাভাবিক তা না। আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা অন্যান্য যে কোনো শহরে প্রতিদিন, প্রতি মিনিটে কত মানুষ
মারা যাচ্ছে একবার খোঁজ করে দেখেন, একবার খোঁজ করে দেখেন, তারপর তুলনা করেন যে ওই 16 কোটি মানুষের দেশ এতটুকু জায়গার মধ্যে, আর ওখানে কত বড় জায়গায় কত মানুষ, পার মিনিটে কত ক্রাইম হচ্ছে, আর আমাদের এখানে ক্রাইম হচ্ছে। সে তুলনায় আমি বলবো বাংলাদেশ অনেক নিরাপদ, মোটেই অনিরাপদ না। ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সময় যে সমস্ত ঘটনাবলী ঘটছে সেই সমস্ত ঘটনাকে সামনে রেখেই লন্ডন থেকে বিএনপি যে চেয়ারপারসন, কথা বলবে তার নাম বলে পরিচয় আমার নাম দিয়েন। রাহুল রাহা, আমি চ্যানেল 24-এ কাজ করি। সাম্প্রতিক সময় যে ঘটনাবলী ঘটছে সেগুলো উল্লেখ করে আমি এগুলো আর বিস্তারিত নাই বললাম, সবাই জানে। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই পরিস্থিতি উত্তরণের জন্য একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জোটের সংলাপের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আপনি যদি কারো বাড়িতে যান আর সে যদি আপনার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে আপনাকে ঢুকতে না দেয়, তা আপনি তার সাথে আবার বন্ধুত্ব করার জন্য গলাগলি করবেন? করবেন? বলেন, জবাব দেন, আপনারা করবেন কি না? করবেন না। তাহলে আর আমাকে প্রশ্ন করেন কেন? আমি রাজনীতি করলেও আমি মানুষ, আর আমার একটা দেশ আছে, আমার একটা দল আছে, আমার দলের সম্মানটাও বড়। আপনি আপনার ব্যক্তিগত মর্যাদা দেখবেন, আর আপনার পারিবারিক মর্যাদা দেখবেন না, একটা দলের মর্যাদা দেখবেন না, দেশের মর্যাদা দেখবেন না। উনি এখন বলছেন, এটা ওনার কোন উদ্দেশ্যে বলছে? সেখানে আমার প্রশ্ন। আমি তাকে ফোন করেছিলাম, আমি প্রধানমন্ত্রী বাংলাদেশের, আমি ওনাকে ফোন করি। সেই ফোন করে কী ধরনের কথা আমাকে শুনতে হয়েছে, কত ঝাড়ি খেতে হয়েছে বলেন। আপনাকে যদি কেউ টেলিফোনে ওই ধরনের আবার ঝাড়ি মারে, আপনি কি তারপর আবার তার সাথে ফোনে কথা বলবেন? আমি নির্বাচনের আগে তাকে অফার দিয়েছিলাম যে আসেন আমরা সর্বদলীয় সরকার গঠন করি। এমনকি এটাও বলেছিলাম যে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয় দেব। উনি কি এসেছিলেন? তার উত্তর কি দিয়েছিলেন? তো যখন সত্যিকারভাবে জাতীয় ঐক্যমত তৈরি করার সুযোগটা এসেছিল, তখন উনি সাড়া দেন নাই। উনি নির্বাচন বানচাল করার জন্য শত শত মানুষ হত্যা করেছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। ওনার কাছে গেলেই তো পোড়া মানুষের গন্ধ পাবো, ওনার সাথে বসতে গেলেই পোড়া মানুষের গন্ধ পাবো। যে আমার দেশের সাধারণ মানুষ, আমি এত দূর যখন গেলাম, ওনাকে ফোন করে কথা বললাম, উনি সেটা করলেন, আসলেন না। উনি নির্বাচন শুধু বয়কট না, নির্বাচন বর্জনই না, নির্বাচন বাধা দেওয়ার জন্য মানুষ পুড়িয়ে হত্যা করা, মানুষকে খুন করা, 582টা স্কুল পড়ানো, প্রেজাইডিং অফিসার পড়ানো, কোন ধরনের কাজ না করেছেন। সেটাও যখন হলো না, এরপর আবার এই 1500 সালে, 2015 সালে, এই 2015 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত উনি মানুষ পুড়িয়ে মারলেন। ওনার ছেলে মারা গেল, আমি গেলাম দেখতে, আমাকে ঢুকতে দিল না। তো যখন জাতির প্রয়োজন ছিল তখন তার কাছে সাড়া আসলো না, আর এখন উনি ডাকলেন। আর আমাদের এত রাজনৈতিক কোনো সংকটে বাংলাদেশ পড়ে নাই, বা এত রাজনৈতিক দৈন্যতায়ও পড়ে নাই যে এখন এই ধরনের একটা খুনির সাথে বসতে হবে, যে মানুষ পুড়িয়ে মারে, তার সাথে বসতে হবে। যারা তার প্রতি এখনও এত দরদ, তাদেরকে আমি আগে বলবো যেসব মানুষগুলোকে পুড়িয়ে মারা হয়েছে তাদের ফেরত দেওয়া হোক, তাদের জীবনটা ফিরে দিক। যারা এখনও পঙ্গু তাদেরকে সুস্থ করে দিক, তারপর ভেবে দেখব যে যার হাতে মানুষ পড়ে তার সাথে বসার আমার কোনো ইচ্ছা নাই। তারপর আমি অনেক টলারেট করেছি, অনেক সহ্য করেছি। 15 আগস্টের ঘটনা, খুনি রশিদ তাকে এমপি বানায় পার্লামেন্টে বসানো, খুনি হুদাকে পার্লামেন্টে বসানো কে বসিয়েছিল? খালেদা জিয়া বসিয়েছিল। এই খুনিদের, আত্মস্বীকৃত খুনি, 15 আগস্টের খুনি, তাদেরকে বিভিন্ন দেশে পুরস্কৃত করেছিল, দূতাবাসে চাকরি দিয়ে, রাষ্ট্রদূত বানিয়ে। কে করেছিল? জিয়াউর রহমান করেছিল।
যারা আমার বাবা মাকে হত্যা করেছে, যারা আমার ওই ছোট্ট রাসেলকে পর্যন্ত হত্যা করেছে রাজনীতির স্বার্থে। বলছেন আপনি রাজনীতি করেন না, হ্যাঁ রাজনীতির সাথে তো তারপরে আমি দেশের সাথে বসছি, কথা বলছি এদের সাথে, জানি এই খুনি, তারপরে বসছি খুনিদের দোসর, খুনিদের সহায়তাকারী। তার থেকেও আরও বড় কথা হলো আজকে যুদ্ধ অপরাধীদের বিচার যখন করছি, উনি বসার যোগ্যতা তখনই অর্জন করবেন যখন বলবেন যে হ্যাঁ বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া উচিত। কারণ এই যুদ্ধ অপরাধীরা ৭১ সালে আমার মা বোনকে রেপ করেছে, এই যুদ্ধ অপরাধীরা এদেশে অগ্নিসংযোগ করেছে, এদেশে মানুষ হত্যা করেছে, এদেশ স্বাধীন হতে দিতে চায়নি, এরা স্বাধীনতার শত্রু, এদের বিচার হওয়া উচিত। যেদিন উনি এটা বলবেন যে হ্যাঁ যুদ্ধ অপরাধীদের বিচার হোক বাংলাদেশে, এটা আমরা সমর্থন করি এবং বিচার যেটা হচ্ছে সঠিক হচ্ছে, আগে সেই কথাটা আনান তার মুখ থেকে, এদের সঙ্গ ছাড়তে বলেন, তখন ভেবে দেখা যাবে। তবে দয়া করে আর আমাকে ওই খুনির সাথে বসতে অনুরোধ করবেন না, কারণ বসলেই পোড়া মানুষের গন্ধ পাবো। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জয় মামুন, আমি এটিএন বাংলায় কাজ করি। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এজন্য বাংলাদেশের নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে আমি গর্ববোধ করি, আমরা গর্ববোধ করি। কিন্তু একই সঙ্গে যে প্রসঙ্গটি নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, মঞ্জু ভাই প্রশ্ন করেছেন, আরও অনেকে আপনি কথা বলেছেন, কিন্তু তারপরেও সাংবাদিক হিসেবে আমি শুরুতেই বলেছি যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের সকল নাগরিকের অভিভাবক, আমার অভিভাবক। কিন্তু গত অনেক দিন ধরে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে এতে আমি আমার পেশার জন্য এক ধরনের অনিরাপত্তা বোধ করি। আপনি জানেন যে সাংবাদিকদের নাম ওই তালিকার মধ্যে দেওয়া হয়েছে, লেখকদের নাম তালিকার মধ্যে দেওয়া হয়েছে, প্রকাশকদের নাম দেওয়া হয়েছে, এমনকি আপনার মন্ত্রিসভার সদস্যদের নামও কারো কারো তালিকার মধ্যে দেওয়া হয়েছে। এই জায়গাটি আমি খুব স্পেসিফিকভাবে বলতে চাই যে জঙ্গিবাদ কি না, আন্তর্জাতিক ষড়যন্ত্র কি না সেটি বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা আমাদের কাজের নিরাপত্তা চাই। এই যে আমি আপনার সামনে কথা বলছি এজন্য আমি এক ধরনের অনিরাপত্তা বোধ করব। বাইরে যাওয়ার পরে আমি কতখানি নিরাপদ থাকব, আমার পুলিশ সদস্যরাও আজকে নিরাপদ বোধ করে না। এই নিরাপত্তা বোধটা আমরা আসলে আপনার কাছ থেকে চাই, আপনার কাছ থেকে এরকম একটা আশার কথা শুনতে চাই, যাতে আমি বাইরে যাওয়ার পরে আমার পরিবারের সদস্যরা আমাকে নিয়ে নিরাপদ বোধ করবে, সাধারণ পুলিশের কনস্টেবলরা নিরাপদ বোধ করবে, সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে, লেখকরা স্বাধীনভাবে মুক্ত, আমাদের যে সংবিধানে যে মত প্রকাশের স্বাধীনতা অধিকার দেওয়া হয়েছে সেটি নিশ্চিত করতে পারবে, তারা লিখতে পারবে, বই প্রকাশ করতে পারবে, পত্রিকার প্রকাশকরা লেখা ছাপতে পারবে। এই জায়গাটার মধ্যে এক ধরনের ভীতি কিন্তু আমি সাংবাদিক হিসেবে, লেখক হিসেবে, আমার বন্ধু প্রকাশকরা আছেন, আমরা বোধ করি। এটির ব্যাপারে আপনার এক ধরনের একটু বলি যে সরকারের কারো কারো তরফ থেকে বলা হয়েছে যে আপনারা লেখালেখির ব্যাপারে সতর্কতা বোধ অবলম্বন করবেন। এখন এটির মাত্রা কি, কতটুক আমরা কি লিখবো কি লিখবো না এটি কে ঠিক করে দেবে? আপনার একটু মন্তব্য জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা কথা আছে বাংলাদেশে, বনের বাঘ খায় না মনের বাঘ খায়। বনের বাঘ থেকে মনের বাঘটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন। আপনারা জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, যেটা একটা গভীর চক্রান্ত চালানো হচ্ছে। বাংলাদেশ যখন উন্নয়নের পথে যাচ্ছে তখনই সেখানে বাধাটা দেওয়া, যখনই যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে তখনই বাধা দেওয়া। ঠিক 15 আগস্ট হত্যাকাণ্ডে যখন বিচার করেছিলাম তখন আপনারা একটু মনে করে দেখেন, এই যে আজকে 8 তারিখ প্রথম রায়টা হয়েছিল, সেই সময় কিন্তু হরতাল ডেকেছিল বিএনপি যেন 15 আগস্টে হত্যার রায় না হয়, রায় যেন না হতে পারে, জজ সাহেব যেন কোর্টে যেতে না পারেন, রায় যেন বলতে না পারেন, সেজন্য কিন্তু হরতালও হয়েছিল। যদি আপনাদের মনে থেকে থাকে আপনারা একটু স্মরণ করে দেখবেন। কাজে এখানে একটা চক্রান্ত তো হচ্ছেই, যে কারণে আজকে তালিকা করে তারা সাংবাদিক বলেন, লেখক, প্রকাশক, রাজনীতিবিদ থেকে শুরু করে সব, কিন্তু আপনারা তো জানেন যে সব তালিকার শীর্ষে আমি আছি, সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে সব তালিকার শীর্ষে কিন্তু আমি আছি। আমি যেদিন বাংলাদেশের মাটিতে পা দিয়েছিলাম 81 সালে, তখন কিন্তু ওই খুনিরাই তো ক্ষমতায় ছিল। আমাকে তো অনেকেই তখন মানে আতঙ্কগ্রস্ত ছিল। তখন আমার অবস্থাটা কি, আমার এখন না প্রধানমন্ত্রী, হ্যাঁ আপনার মনে প্রধানমন্ত্রী তার নিরাপত্তা আছে, তখন কিন্তু কোনো নিরাপত্তা ছিল না।
আমার একটা থাকার বাড়ি ছিল না, আমার চলার গাড়ি ছিল না, আমার চলার মতো কোনো আর্থিক ব্যবস্থাও ছিল না। তারপর আমি ছুটে এসেছিলাম বাংলাদেশে। এই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, অর্থ উন্নতি করা, জীবনের ঝুঁকি নিয়েই এসেছি। সেই 81 সালে 17 মে ফিরে আসি। আবার 2007 সালে যখন সেই ইমার্জেন্সি টাইমে প্রথম আমাকে বাধা দেওয়া হলো, আমার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, আমাকে আসতে দেবে না। আমি কিন্তু সব বাধা অতিক্রম করে এসেছি। আমাকে বলা হয়েছিল এয়ারপোর্টে নামার সাথে সাথে আমাকে গুলি করে মেরে ফেলে দেওয়া হবে। আমি পরও করিনি, চলে এসেছিলাম সাহস নিয়ে। এসেছিলাম কেন? দেশের টানে, মাটির টানে, দেশের মানুষের জন্য কাজ করতে। এই ষড়যন্ত্রকারীরা যারা 75 জাতির পিতাকে হত্যা করেছে, যারা স্বাধীনতার সর্বোচ্চ চিহ্ন মুছে ফেলে দিয়েছে, তাদের ষড়যন্ত্র তো অব্যাহত আছেই, তারা করবে। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেকুলার ডেমোক্রেসি। এখানে একটা পরিবেশ নষ্ট করার চেষ্টা সবসময় থাকবে। সেখানে আপনারা, হ্যাঁ, সরকারের পক্ষ থেকে যতটুকু নিরাপত্তা দেওয়ার আমরা কিন্তু দিচ্ছি। আপনি জানেন ইতিমধ্যে আবার আমরা কম্বিং অপারেশন শুরু করেছি প্রতিটি জায়গায়, কিন্তু যখনই যেখানে ঘটনা ঘটছে সাথে সাথে আমরা সেগুলি দেখতে পাচ্ছি যে কীভাবে এগুলি মানে মোকাবেলা করা যায়। নিরাপত্তার জন্য যতটুকু করার একটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তো কিন্তু তা করে যাচ্ছি, বরং অন্য অন্য রাষ্ট্র যা না করে আমরা তার থেকে বেশি করছি। অন্তত আমি এটুকু বলতে পারি যে সর্বক্ষণ আমরা সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। কিন্তু আমি যেটা আপনাদের কাছে চাইবো যে জনসচেতনতা সৃষ্টি করা, জনগণের মাঝে সেই বোধটা আনা যে কারা এইভাবে একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, কারা সাংবাদিক, লেখক, প্রকাশক, রাজনীতিবিদদের হত্যা করতে চাচ্ছে। হ্যাঁ, আমরা হত্যা হতে পারি, যে কেউ হত্যা হতে পারে, কিন্তু কারা এর পিছনে, তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাদের মধ্যে জনমত সৃষ্টি করা, এবং এদেরকে ধরার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। যে কোথাও যদি এদের এতটুকু অস্তিত্ব টের পাওয়া যায়, সাথে সাথে যেন আমাদেরকে খবর দেওয়া হয়, যেন আমরা ব্যবস্থা নেই। আর লেখার ব্যাপারে আমি একটা কথা বলবো, আমরা সেকুলার ডেমোক্রেসিতে বিশ্বাস করি। সংবিধান আপনারা জানেন যে প্রত্যেক ধর্ম পালনের স্বাধীনতা আমরা নিশ্চিত করেছি, এটা করা আছে। কিন্তু আমি একটা ধর্ম পালন করি। এখন আমি আল্লাহকে মানি, আমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে মানি, আমি আমার ধর্মকে মানি। কিন্তু আমার এই ধর্ম নিয়ে যদি কেউ বিকৃত লেখা লেখে, যদি কেউ নোংরামি করে, নোংরা লেখা লেখে, সেটা কিন্তু আমার সেন্টিমেন্টও লাগবে, আপনার সেন্টিমেন্টও লাগবে, বা কোনো হিন্দু ধর্মাবলম্বী তাদের বিরুদ্ধে লেগে সে তাদের লাগবে, খ্রিস্টান ধর্মাবলম্বী যীশু খ্রিস্টের বিরুদ্ধে লিখলে তাদেরও সেটা লাগবে। কাজে এই যে লেখালেখির ব্যাপারে সতর্ক হওয়া, এটা কিন্তু আর কিছুই না, যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো লেখা যেন প্রকাশ না করা হয়, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এই ধরনের কোনো কথা যেন না বলা হয়। আমরা যদি সত্যিকার সেকুলারিজমে বিশ্বাস করি, তাহলে আমি যেমন আমার নিজের ধর্মকে সম্মান করব, অন্য ধর্মকেও সম্মান করব। কারণ সেকুলারিজম মানে ধর্মহীনতা না। আর কেউ যদি এথিক্স হয়, কেউ যদি ধর্ম মানতে না চায়, সেটা তার ব্যাপার, তার সেই বিশ্বাস নিয়ে সে থাকবে, কিন্তু অন্যের ধর্ম অনুভূতিতে আঘাত দিতে পারবে না। এটাই হচ্ছে মানবিক গুণ। কিন্তু বিকৃত করে লেখে সেটা কোনো মানবিক গুণ না, সেটা কোনো মানবিক, এটা বিকৃত একটা, মনে হচ্ছে যে এটা বিকৃতি, লালসা চরিতার্থ করা, সেইগুলি বন্ধ করতে হবে। এটাই বলা হয়েছে। লিখতে কাউকে বন্ধ করতে বলা হয়নি, লেখালেখি বন্ধ করতে বলা হয়নি, লেখালেখিতে সতর্কতা অবলম্বন করতে বলা হয়নি। একটাই বলা হয়েছে যে কোনো কারো অনুভূতির জন্য আঘাত না পায়, সেটাই বলা হয়েছে। কাজে এ ব্যাপারটা আমি জানি না, এটা আমি বললাম তো, আমি খুব খোলামেলা কথা বলি, আমার যেটা অনুভূতিতে আসে আমি সেটা বলি, যেটা আমি উপলব্ধি করি আমি সেটা বলি। কারণ আমি সব ধর্মকেই সম্মান করি। আমি সব জায়গায় গেছি, গির্জা, মসজিদ, মন্দির বা প্যাগোডা, সব জায়গায় আমি গিয়েছি, আমি দেখেছি। কিন্তু আমি আমার ধর্ম পালন করি, আমি নামাজ পড়ি, আমি সকালে কোরআন তেলাওয়াত না করে আমার দিনের কাজ শুরু করি না, এটা আমি সেই করে আসছি। কিন্তু অন্য ধর্মকেও আমি সমানভাবে সম্মান করি, কারণ জানি না কার মাঝে কী শক্তি আছে সেটা, কারণ বিচার তো করবে আল্লাহ রাব্বুল আলামিন, শেষ বিচার করবে।
সেটাই কিন্তু বলা হয়েছে, অন্যভাবে এটা নেবেন না। আর আমি আরও বলবো যে একটা দুটো ঘটনা ঘটা একটা ভয়ভীতি দিয়ে আমার একটা পরিবেশ সৃষ্টি করা, এটাই তো ওদের উদ্দেশ্য, ওরা তো এটাই চাচ্ছে। তা আমরা কেন সেটা মেনে নেব? বরং এটার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং কারা এর সঙ্গে জড়িত আপনারা সেটা খুঁজে বের করেন। সাংবাদিকদের কিন্তু অনেক সোর্স থাকে, আপনারাও পারেন, আপনারা আমাদের সাহায্য করেন। আমি দেশবাসীর কাছে সাহায্য চাই। দেশবাসী আপনার আশেপাশে কোথায়, গ্রামে গঞ্জে, হাটে মাঠে, দোকানে, চায়ের দোকানে, কোথায় এই ধরনের ক্রিমিনালরা কী করছে, যখনই সবাই যদি সতর্ক হয় এটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আপনারা দেখেন, ঠিক তাদের বিএনপির আন্দোলনের সময় 20 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার লোকদের হত্যা করা হয়েছিল, পুলিশকে পুড়িয়ে পর্যন্ত মারা হয়েছিল, 17 জন পুলিশকে হত্যা করা হয়েছে। পুলিশ, আর্মি, বিজিবি প্রত্যেক জায়গা থেকে লোককে কিন্তু হত্যা করেছে। কেন? এরা যেন মোরালি ভেঙে পড়ে, মানসিকভাবে যেন এরা ক্ষতিগ্রস্ত হয়। এদের মোরালটা নষ্ট করার জন্য, এদের মানসিক শক্তিটাকে নষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটানো হচ্ছে। নইলে পুলিশ ইনোসেন্ট বেচারা, তাদেরকে এইভাবে ছুরি মেরে মেরে ফেলে দেওয়া, এটা কিসের জন্য? এবং আপনারা দেখেন যে এই যে ইব্রাহিমকে যে মারা হলো শ্যামলীর কাছে, তাকে একটা পুলিশ কিন্তু ধরে ফেললো, এবং ওটা ধরার পরে কিন্তু ধরা পড়ে গেল যে এদের কীরকম বিভৎস একটা পরিকল্পনা ছিল, এই আশুরার সময় তারা কি করবে। কাজে এভাবে একটা ওখান থেকে আপনারা আসেন, সূত্র ধরেন যে তারা কারা, তাহলে তো বোঝা যাচ্ছে যে এই ধরনের ঘটনাগুলি কারা ঘটাতে চাচ্ছে। কাজে নিরাপদ রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু দেওয়ার আমরা তা দিচ্ছি, আমরা দিয়ে যাব। কিন্তু সেই সাথে সাথে আমি মনে করি যে প্রত্যেকের ভিতরে মনে সাহস থাকতে হবে এবং যে কোনো অবস্থা মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার নিজের নিরাপদ যেমন রাষ্ট্র আপনাকে দেবে, আবার আপনার নিজেকেও সেভাবে সচেতন থাকতে হবে। আমরা নিশ্চয়ই নন্দলাল হতে চাই না। নন্দলাল তো একদা করিল ভীষণ পণ, যে কোনোই হোক সে রাখিবে এ জীবন, সেই রকম হতে চাই না। এই অবস্থা যারা সৃষ্টি করছে তাদের মোকাবেলা করব আমরা সবাই মিলে, সকল সচেতন নাগরিক মিলেই এটা মোকাবেলা করতে হবে, তাদেরকে ধরতে হবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি উত্তম চক্রবর্তী, আমি জনকণ্ঠে কাজ করি। আমি রাহুল রায়ের বিষয়টাকেই উল্লেখ করছি। জাতীয় সংলাপে তিনি যে বিবৃতি দিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, ওই বিবৃতিতে যে ধারাবাহিক কিলিং হচ্ছে, এটাকে সংকট উল্লেখ করে তিনি বিবৃতিতে বলেছেন দ্রুত জাতীয় সংলাপ ও নির্বাচন দিলে এই সংকট সমাধান হবে। তবে কি এর সাথে কোনো যোগসূত্র পাচ্ছেন কিনা যে সিডিএন কিলিং হচ্ছে শুধু কি জাতীয় সংলাপ ও নতুন নির্বাচনের জন্য? ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এই কথাটা ধরিয়ে দেওয়ার জন্য, যে এই যে মানুষ হত্যা করে একটা পরিস্থিতি করেই উনি বলছেন যে জাতীয় সংলাপ হলে এটা বন্ধ করা হবে। তার মানে তার এখানে হাত আছে, অথবা ওনার গুণধর পুত্র উনি মিলে এখন ওখানে বসেই ঘোট পাকাচ্ছেন। আর ওনার বক্তৃতায় বিবৃতিতে যেখানে তিনি জাতীয় সংলাপ বা যেখানে উনি ঐক্যবদ্ধ হতে বলেছেন, সেখানে আমাকে কী নামে অভিহিত করছেন সেটাও আপনাদের মনে আছে। তো উনি আবার এই নামে যদি অভিহিত করেন, আবার তার সাথে বসতেও চান, এটাই বা কেমন কথা? কাজে খালেদা জিয়ার কথার মধ্য দিয়ে বেরিয়ে গেছে যে এই যেখানে যা ঘটছে এর সঙ্গে তার যে একটা সংযোগ আছে, এবং এটা যে তারই উৎসাহে হচ্ছে এটা তো স্পষ্ট। সেটুকু অনেক হয়তো চোখে দেখবেন না আপনারা, আমি ঠিক জানি না। এত অপরাধ, এত অন্যায়, এত কিছু, এত দুর্নীতি, এতিমের টাকা মেরে খাওয়া, এত খুন খারাপি, 21শে আগস্ট গ্রেনেড হামলা, এত কিছু করার পরেও এত দুর্বলতা কেন বিএনপি জামাতের প্রতি? এটা আমার কাছে বোধগম্য না। জামাতে ইসলামকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি এখনো ঝুলে আছে, ওরা মামলা এরকম কোর্টে একটা আছে, অভিযোগ। এটা আমার এটা কিছু কবে করার নেই। নাগাদ হতে পারে?
বিচার বিভাগ স্বাধীন, এটা তো আমাদের কিছু করার নাই, এটা বিচার বিভাগের হাতে রয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যখন আপনি এই সংবাদ, আমার নাম সুলতানা রহমান, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে, আপনি যখন এই ব্রিফিং করছেন তার কিছুক্ষণ আগে রংপুরে একজনকে মানে মোটরসাইকেলে করে গুলিবিদ্ধ করা হয়েছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। একই সঙ্গে খুলনা এবং সিলেটে দুটি শিশু হত্যার বিচারের আজকে রায় হওয়ার কথা। নিশ্চয়ই এটা আমাদের বিচার ব্যবস্থা খুব বড় একটা দিক। এত দ্রুত কোনো ঘটনার আসলে রায় হয়েছে বলে খুব সম্প্রতি এটা এমনটি হয়নি। আমরা দেখছি যে একের পর এক লেখক, প্রকাশক, ব্লগার হত্যা হচ্ছে। সেই হত্যাকাণ্ডগুলির কেন এখন পর্যন্ত কোনো বিচার আসলে হচ্ছে না? আপনি বলছেন যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে লেখার জন্য। আপনার এই কথা কি আসলে সেই যারা হামলাকারী, হত্যাকারী, তাদেরকে উৎসাহিত করে কিনা? এমন প্রশ্ন কিন্তু অনেকেই করেন এর আগেও এই ধরনের অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি যখন উঠেছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এই ধর্মীয় অনুভূতির বিষয়টি তো থাকছেই, সেই সঙ্গে আসলে এই বিচার না হওয়ার কারণে মানুষের ভিতর যে অনিরাপদ বোধ, নিরাপত্তাহীনতা, সেটা অনেক বেশি প্রখর হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি মনে করি যে হ্যাঁ, এই যে ঘটনা আমি বললাম যে এরকম তো ঘটানোই হচ্ছে একটার পর একটা, আমরা সাথে সাথে তার ব্যবস্থা নিচ্ছি। আরেকটা হচ্ছে যে বিচার দুটো শিশু হত্যার বিচার দ্রুত হচ্ছে, সেজন্য অবশ্যই আমাদের বিচার বিভাগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরাও চাই যে প্রত্যেকটা হত্যার বিচার এভাবে দ্রুত সম্পন্ন হোক। এমনকি আজকে যে মানে যুদ্ধাপরাধীদের বিচার, সেটাও যেন তাড়াতাড়ি রায় হয় এবং যা হোক মানে এটা একটা সমাধান হোক, সেটাও আমরা চাই। আর এই যে ব্লগার হত্যাকারী, এদের সব যে ধরা পড়েনি তা না, অবশ্যই ধরা পড়েছে এবং কিছু কিছু তো বিচার শুরু হয়েছে। যখনই যেটা ঘটনা ঘটছে সাথে সাথে কিন্তু পুলিশ তদন্ত করছে এবং ধরছে না তা কিন্তু না, ধরছে এবং তদন্ত হচ্ছে এবং সূত্র পাওয়া যাচ্ছে। সেখানে আমরা বলবো যে এদের খুঁজে বের করার ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা চাই, সাংবাদিকদের সহযোগিতা চাই। আর একটা কথা, যে আমার কথা যারা হত্যাকারী তারা উৎসাহিত হবে, মোটেই তা হবে না, আমি সেটা বিশ্বাস করি না। কারণ যারা এই হত্যাকারী তাদের বিরুদ্ধে অবস্থান নেব, কারণ এখানে আমরা একজন মানুষকে হত্যা করছে, আমরা হত্যাকারীকে হত্যাকারী হিসেবেই দেখব এবং তার বিচারও আমরা করব এবং তাকে আমরা ধরবো। এই জন্য আমরা কিন্তু বসে নাই, আমরা কিন্তু সেটা খুঁজে বের করছি। কাজে আলোচনা সমালোচনা অনেকে যার যার মন মতো করতে পারে, অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু আমার একজন নাগরিক, তাকে যখন কেউ হত্যা করে সেই খুনিদের ধরা, বিচার করা, এটা তো রাষ্ট্রের দায়িত্ব এবং সেই দায়িত্ব আমরা পালন করছি। এবং আপনারা দেখছেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং যেখানে আমরা এ পর্যন্ত যতটুকু সূত্র যে কয়জন পেয়েছি আমরা ধরেছি এবং এটার মধ্যে তদন্ত কিন্তু চলছে, অব্যাহত আছে। আমি আপনাদের কাছেও বলবো যে আপনাদের যদি কোনো সূত্রে এদের কোনো তথ্য পান, এই খুনিদের, আপনারা তথ্য দিলে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করব। আর রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তারা কিন্তু এই খুনিদের বিচার করছে এবং বিচার করবে এবং অবশ্যই খুনের বিচার এটা হবে, সেটা আমরা অন্তত বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মোজাম্মেল বাবু, আমি ৭১ টেলিভিশনে কাজ করি। আপনাকে নেত্রী প্রশ্ন করতে চাই না, গুড লেংথের বলও আপনি তুলে ৬ মিনিট দেন। আমরা একটু আপনার সাথে একটু বুদ্ধি শেয়ার করতে চাই, কয়েকটা অভিজ্ঞতা। যে ঢাকা শহরে গত ২-৩ দিন একটা জ্যাজ ফেস্টিভ্যাল চলছে, অসংখ্য বিদেশি, ইউএনডিপি চিফ থেকে শুরু করে সকল অ্যাম্বাসেডাররা ওখানে যাচ্ছে, নিরাপদে যাচ্ছে। ফরাসি দেশ থেকে, মার্কিন লোক থেকে, ব্রিটেন থেকে জ্যাজ দল এসেছে। আমার ইউএনডিপি চিফের সাথে দেখা হলো, কিছুদিন আগে ইউএনডিপি তাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছে নিরাপত্তার কথা তুলে। আমি বললাম, তোমরা এখানে গান শুনছো, রাতভর অনিরাপদ বোধ করছো না? ইউএনডিপির প্রোগ্রাম ক্যান্সেল করলা অনিরাপদ হওয়ার কারণে, এবং এটা কেন এই ইয়ে? আর আমি যদি বলি তোমাদের ন্যারেটিভ যদি না বদলাও তাহলে খুন হবে। আমার মনে হয় যেন খুনগুলি হয় টু সাপোর্ট ইউর ন্যারেটিভ। তোমরা একটা ন্যারেটিভ রেডি করে রাখছো, বাংলাদেশ নিরাপদ না, এর সমর্থনে যেন ওরা যোগান দিচ্ছে, তথ্য যোগান দিচ্ছে এবং এভিডেন্স জোগাড় দিচ্ছে, এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে। তাহলে এই প্রশ্নের তুমি কি জবাব দেবা? বলছে এটা গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা, আমি তো ইউএনডিপিতে কাজ করি, এটা ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটদের জিজ্ঞেস করলে ভালো হয়,
এবং একটা লেখা লিখলে ভালো হয়, কিলিং টু সাপোর্ট ওয়েস্টার্ন ন্যারেটিভ। এটাই আমাদের মনে হচ্ছে ওরা যা বলতে চায় এটাই করতে চায়। এর মধ্যে নেত্রী আরেকটা ষড়যন্ত্র শেয়ার করব। এই গত 3 দিন আগে অ্যালেন বেরে নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল ছেপেছে, বাংলাদেশের নারী সাংবাদিকরা নিরাপদ না। 71-এর মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী এবং ফারজানা রূপা এদেরকে ইন্টারভিউ করে, এবং আমাকেও ইন্টারভিউ করলো যে ওদের বিরুদ্ধে একটা লাইফ থ্রেট এসছে, তুমি কি করছো? আমাকে আই ইগনোরড। তুমি তাদের প্রোটেকশনের কি ব্যবস্থা করেছো? আমি কি রাষ্ট্র যতটুকু প্রোটেকশনের ব্যবস্থা সেটাই করছে। এখন যে আমাকে প্রশ্ন করছে এরা বিপদে পড়লে তুমি দায়ী হবা কিনা, আমি কি দেখো তোমার উদ্দেশ্য তো হচ্ছে বাংলাদেশ অনিরাপদ প্রমাণ করা। ওরা আক্রমণ করতে যাচ্ছে, উই আর অ্যাওয়্যার অফ ইট, এবং ওরা তালিকা ছাপাবে এবং ওই তালিকাকে আমরা প্রচার যন্ত্র হিসাবে ব্যবহার হব, এইটা বাংলাদেশ হবে না। সো তোমরা কে কোথার থেকেও না, যদি তালিকা ছাপতে চাও এসে তালিকা দিয়ে যাও, উড়ো তালিকা ছাপিয়ে আমরা প্যানিক তৈরি করব, এইটা হবে না। এই অভিজ্ঞতার ভিতরে নেত্রী আপনার সাথে শেয়ার করতে চাই। আরেকটা ছোট্ট সাজেশন, আমরা যে বিক্ষিপ্ত বলছি, বিচ্ছিন্ন বলছি, এতে বোধহয় একটা কনফিউশন হচ্ছে, মনে হচ্ছে যেন আইসোলেটেড। আসলে তো আইসোলেটেড না, এগুলি পরিকল্পিত ছোট ছোট ঘটনা। হ্যাঁ, তো এটাকে যদি আমরা স্ক্যাটার্ড বলি, পরিকল্পিত বিক্ষিপ্ত সন্ত্রাসী হামলা, তাহলে বোধহয় ওই আইসোলেটেড যে কনফিউশনটা তৈরি হয় সেটা না হতো। এটা ধন্যবাদ। হ্যাঁ, না এটা খুবই ভালো কথা। আসলে সেটাই, এটা পরিকল্পিত, মানে আগে বদনামটা করার জন্য কিছু কাজ দেখানো যে হ্যাঁ এটা হচ্ছে, এটা করে কয়েকদিন আগে যেমন আমার আওয়ামী লীগের নেতাকর্মী এই পর্যন্ত কতজন মারা গেছে। অবশ্য দুর্ভাগ্য যে আওয়ামী লীগের লোক মারা গেলে কারো কান্নাকাটি শুনি না, কারো কোনো প্রতিবাদও শুনি না, আমরাই কান্দি শুধু। আর কেউ বলে না যে এই দলটার মানুষগুলিকে এইভাবে খুন করলো। কক্সবাজারে শুধু খুন করে নাই, খুন করে লাশ জঙ্গলে ফেলে অ্যাসিড ঢেলে দিছে যেন পুড়ে যায়, তার চেহারাটা দেখা না যায়। কিন্তু সেখানে কিন্তু আমাদের কোনো জ্ঞানী গুণী কেউ কিন্তু একথা একবারও, মানে আমার মনে হচ্ছে আওয়ামী লীগের লোক মারা গেলে তাদের জীবনটা যেন জীবনই না, তার যেন কোনো মূল্যই নাই, তাদের জন্য কিন্তু কারো কোনো কান্নাকাটি দেখি না। এটা খুব দুর্ভাগ্যের। কিন্তু ওরা কিন্তু এই তালিকায় আওয়ামী লীগকে 1 নাম্বার করে রেখেছে, মানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এবং অনেক জায়গায় যেটা করছে এখন অনেকে খুব ভালো সেজে আওয়ামী লীগে জয়েন করার চেষ্টা করছে, ঢুকেই তারপর খুন করে ও এটা দলীয় কন্দল। যে জন্য আমি আওয়ামী লীগের সবাইকে, সেই আমাদের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের যথেষ্ট লোকবল আছে, লোক সমর্থন আছে। ওই বিএনপি যে আমাদের লোক বা এরা যদি ভালো হয়ে যায় মনে করো, তাদের কাউকে যেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ কোথাও যেন এদেরকে আর গ্রহণ করা না হয়। কারণ এরা যে সমস্ত অপরাধ করেছে, এরা মানুষের জাত না। অনেক সময় অনেকে ওই মানে গ্রুপিংয়ের দল ভারী করার জন্য নিয়ে নেয়। কারণ আমি কিন্তু সবসময় এটার বিরুদ্ধে, এবং আজকে আমি এই সংবাদ সম্মেলনের মধ্যে বলবো যে এই বিএনপি জামাত যারা এইভাবে প্রকাশ্যে মানুষ খুন করেছে, যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়, তাদের কেউ যদি আমার দলে আসতে চায়, তারা কিন্তু আমার দলে আসতে পারবে না, তাদের আমরা গ্রহণ করব না। এটা স্পষ্ট, এটা সকলকেই মেনে নিতে হবে, সেটা আমরা দেখব। আর এটা আপনি ঠিকই বলছেন যে এই যে দ্বৈততা তাদের মধ্যে, অনিরাপদ, আবার তারা গানও শুনে গেল, অনুষ্ঠানও হলো, আল্লাহর রহমতে কোনো নিরাপত্তার কোনো অসুবিধা হয় নাই। আমরা যথাযথভাবে নিরাপত্তা সৃষ্টি করতে পেরেছি, নিরাপত্তা দিতে পেরেছি, এই ধরনের একটা কালচার অনুষ্ঠানে আমরা নিরাপত্তা দিতে পেরেছি। তো সেটা যদি আমরা পারি, তারপর যখন এই ঘটনাগুলি ঘটে, সেটা ঠিকই একটা পরিকল্পিত ঘটনা, এটাই হচ্ছে বোঝা যাচ্ছে সেটা। কাজে এখানে আমি মনে করি আমাদের দেশবাসীকে এই ব্যাপারে যথেষ্ট সজাগ হতে হবে, কারণ দেশবাসী সজাগ হলে যে কোনো অবস্থা মোকাবেলা করতে পারে, এ বিশ্বাস আমার আছে। এটা আমরা দেখেছি সবসময়। কারণ আপনি দেখেছেন যে যখন যে জ্বালাও পোড়াও, তখন থেকে সাধারণ মানুষ প্রতিহত করেছে, তারাই ধরিয়ে দিয়েছে যারা আগুন দিচ্ছে বা মারছে। ঠিক এখনও সেটা যারা এই যে প্রকাশক, লেখক থেকে শুরু করে যাদের হত্যা হচ্ছে, সাধারণ মানুষকেও এই ব্যাপারে সজাগ থাকতে হবে, সঙ্গে সঙ্গে তাদের খবর দিতে হবে। আর বাংলাদেশ এটা চেষ্টা করে সবাই মিলে আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো। কাজে এমন কোনো রাজনৈতিক সংকট এখনও সৃষ্টি করতে কেউ পারেনি যে যার জন্য সবাইকে এখনও হতাশ হতে হবে। সাহসে ভর করে চলতে হবে, যে কোনো অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে, এটাই হচ্ছে আমার কথা। সবাইকে ধন্যবাদ।
আর কি আরো আছে? মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটি প্রশ্ন আছে। আমার নাম মাসুদুল হক, আমি এটিএন নিউজে কাজ করি। গত 27 অক্টোবর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দিয়েছে এবং সেখান থেকে আমি একটু কোট করছি। সেখানে বলছে যে সিরিয়াস ক্রাইমস ওয়ার অলসো কমিটেড বাই দ্য প্রো ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস বাট নো ওয়ান হ্যাজ বিন ইনভেস্টিগেটেড অর ব্রট টু জাস্টিস ফর দেম। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীন করেছিলেন তাদের বিচার কেন করা হয়নি সেই প্রশ্নটি তারা করেছে। এবং আরেকটি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেখানে তারা বলছে যে মুজাহিদ এবং সাকা চৌধুরীর যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেটিকে তারা বলছে ফ্ল এবং এটিকে বলছে মিসক্যারেজ অফ জাস্টিস। আপনার মন্তব্য জানতে চাই। এখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে ঠিক যারা এই যে কথাটা বলেছে এটা তো অত্যন্ত গর্হিত কাজ। যারা সাকা বা মুজাহিদ বা যুদ্ধাপরাধী তারা যে অপরাধ করেছে সেটা তাদের স্মরণ করা উচিত। কারণ তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলবে আর ওই খুনিদের বাঁচানোর জন্য রিপোর্ট পেশ করবে, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমরা এর তীব্র প্রতিবাদ করেছি এবং আরও প্রতিবাদ আমরা করব। কারণ এই ধরনের বক্তব্য যেখান থেকে আসবে আমরা সেটা কখনো গ্রহণ করব না। আর কে কি বললো না বললো, নিশ্চয়ই ভালো মোটা অঙ্কের কিছু পেয়ে গেছে যে জন্য এই সমস্ত রিপোর্ট তৈরি করছে, তাছাড়া আর করবে কেন? দুর্নীতি করে, মানি লন্ডারিং করে এরা যে শত শত কোটি টাকা বানিয়েছে সেগুলি ব্যবহার করছে। কাজে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেটা করছি যুদ্ধাপরাধীদের বিচার, এটা জাতির দাবি আর এই বিচার করতেই হবে। আর এই বিচার আরও দ্রুত যাতে হয় তার ব্যবস্থাই করতে হবে, তাহলেই এদেশ থেকে এই ধরনের উৎপাত থেকে আমরা মুক্তি পাবো। কাজে কোথায় কে কি বলল, কে কার পক্ষে ছাপাই গেল আর কে কার পক্ষে বললো, ওটাতে আমাদের কিছু আসা যায় না। আমরা যারা অপরাধী আমরা অপরাধীদের চিনি, তাদের রায় হয়ে গেছে, বিচার হবে এবং কার্যকর হবে। ধন্যবাদ সবাইকে।